ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা সকলে ভালো আছো। তবে আমি কিন্তু খুব একটা ভালো নেই। কারণ বর্তমান শিক্ষার পরিবেশ অনুসারে তোমরা যে পড়াশোনা করছো, সেই পড়াশোনা কিন্তু ভবিষ্যৎ জীবনে ভালোর থেকে অধিকাংশ ক্ষেত্রে মনে হচ্ছে খারাপই ডেকে নিয়ে আসছে। আমি খুবই অন্তর থেকে বিষয়টা ফিল করছি। বিশেষ করে আমি যখন ক্লাসে যাই, আমাদের স্টুডেন্টদের পড়াশোনার যে একাগ্রতা, এগুলো যখন দেখি, তখন মনে হয় যে এই পড়াশোনা দিয়ে বেশি দূর আগানো যাবে না। হ্যাঁ, হয়তোবা 5% to 10% তোমরা হয়তোবা কিছু করতে পারবে জীবনে, কিন্তু অধিকাংশই 90% থেকে 95% তোমরা যে প্রক্রিয়ায় পড়াশোনা করছো, এই পড়াশোনা তোমাকে কিন্তু ভবিষ্যতে ভালো কিছু দান করতে পারবে না বা তোমাকে হেল্প করতে পারবে না। কারণটা কি? কারণ তোমরা অধিকাংশ স্টুডেন্ট এখন শর্টকাট টেকনিকের দিকে ছুটছো। আর শর্টকাট টেকনিক কিন্তু কখনোই তোমার জীবনে ভালো কিছু এনে দিতে পারে না। বরং তোমাকে কি করবে? চাকরির যে বাজারের যে চাপ, সে চাপ সহ্য করার জন্য তোমাকে হেল্প করবে না। তোমরা ইতোমধ্যে জানো পেপার পত্রিকার মাধ্যমে যে বাংলাদেশের বেকারের হার কত। দেখা যাচ্ছে যে ফরমাল যে সকল পেপার পত্রিকা আছে বা ডকুমেন্ট আছে, সেখানে দেখা যাচ্ছে 50 থেকে 60 লাখ এরকম বেকার, হ্যাঁ, যুবক রয়েছে যারা উচ্চশিক্ষিত বা এডুকেটেড, কিন্তু কোনো চাকরি পাচ্ছে না। এর পিছনে কারণটা কি? আসলে কি চাকরির বাজারে চাকরি নাই? তোমরা এটা জানো যে 100টা পদ আমার বাংলাদেশের জন্য আছে। এখন পড়াশোনা করছে কতজন? 1000 জন। একটু খেয়াল করো, তাহলে 100টা পদ আমার দেশে আছে চাকরি দেওয়ার মতো, কিন্তু পড়াশোনা করছো 1000 জন। তাহলে তোমরা কি জেনে পড়াশোনা করছো না যে অলরেডি আমরা যদি বলি যে 50 থেকে 60 লাখ এখনো বেকার রয়েছে? কয়দিন আগে ফেসবুকে একটা নোটিশ দেখলাম, সেখানে বলা হয়েছে যে প্রায় 4 কোটি বেকার রয়েছে। কতজন? 4 কোটি। তাহলে খেয়াল করো, এটা হচ্ছে একটা ইনফর্মাল ওয়েতে হয়তো বলা হয়েছে, আমি জানি না 4 কোটি কিনা। তবে ফর্মাল যে ওয়েগুলো রয়েছে, পেপার পত্রিকা বা গুগলে সার্চ দিয়ে দেখো, এই পরিমাণ কিন্তু বেকার রয়েছে। তাহলে তুমি যে পড়াশোনাটা করছো, তাহলে সেই পড়াশোনাটা কি তোমাকে এই যে 100 জন, এই 100 জনের মধ্যে নিয়ে যাবে, নাকি এই 4 কোটির হারটাতে তুমি একজন বেড়ে যাবে? হুম, যে তুমিও বেকারত্বের খাতায় নাম লেখাচ্ছ। তাহলে এগুলো আমরা দেখতে পাচ্ছি, এগুলো আমাদেরকে বলা হচ্ছে, জানানো হচ্ছে যে এই পরিমাণ বেকার আছে, চাকরির বাজার সংকুচিত। এমনকি দেখা যাচ্ছে যে যে রিসেন্টলি একটা বিসিএস এর যে রেজাল্ট দিয়েছে, সেখানে প্রায় হচ্ছে 3000 পদের মধ্যে চাকরি পেয়েছে মাত্র 1200 জন। তাহলে দেখো 1800টা পদ কিন্তু ফাঁকা। তাহলে কেন ফাঁকা রয়েছে? তাহলে কি আমাদের স্টুডেন্ট নাই বা এক্সামিনি নাই যে যারা পরীক্ষা দিয়েছে? হ্যাঁ, এখানে হয়তো প্রায় 5 লাখ পরীক্ষা দিয়েছে। 5 লাখ পরীক্ষা দিয়েছে, তার ভিতরে 3000 পদের মধ্যে 1200 জনকে মাত্র কি করা হয়েছে? ওখানে নিয়োগ দেওয়া হয়েছে। তাহলে 1800 ফাঁকা। এর পিছনে কারণ কি? অথচ আমার বেকারত্বের হার এতজন, এত বেকার স্টুডেন্ট পড়ে আছে। এর পিছনে কারণ কি? আসলে কি ইচ্ছা করেই পদগুলো ফাঁকা রাখা হয়েছে, নাকি যোগ্য কাউকে পাওয়া যায়নি ওই পদের জন্য? কোনটা হতে পারে? তাহলে তোমরা সেটা খুঁজে বার করো, বার করে দেখো যে এত বেকার রয়েছে, তাহলে এই বেকাররা চাকরি পাচ্ছে না কেন? হ্যাঁ, আরেকটা বিষয় যেটা বলছিলাম, যে 100টা পদ রয়েছে, 1000 জন কি পড়াশোনা করছো, তাহলে 900 জন আমার বেকার থাকবেই, তারা এই চাকরিতে ঢুকতে পারবে না। তাহলে চাকরি কি প্রধান লক্ষ্য হওয়া উচিত? আমি তো জেনে শুনেই পড়াশোনায় ঢুকছি যে আমার অলরেডি 4 কোটি বেকার রয়েছে, এটা তো আমি জানি। তাহলে তোমার একটা অল্টারনেটিভ পথ খুঁজে পেতে হবে না? হয় আমাকে এই 100-এর ভিতরে যাওয়ার জন্য সেই পরিমাণ পরিশ্রম করতে হবে, কঠোর পরিশ্রম করতে হবে, আর না হলে আমাকে অল্টারনেটিভ কোনো একটা ব্যবস্থা খুঁজে নিতে হবে। সেই ব্যবস্থা যদি আমি খুঁজে নিতে না পারি, তাহলে তো আমরা নিশ্চিত 900 জন বেকারের ভিতর পড়ে যাচ্ছি। হ্যাঁ, আমি এটা জাস্ট সিম্পলি বুঝিয়েছি যে যদি 100% আমার চাকরির বাজার হয়, তাহলে এরকম আমার প্রার্থীর পরিমাণ তো কম না। তাহলে সে কম না প্রার্থীর ভিতরে আমিও তো একজন। তাহলে আমি কি আসলেই 100 জনের ভিতরে ঢুকবো, নাকি এই 900 জনের ভিতরে ঢুকে আমি এই 4 কোটির পরিমাণটা আরও বাড়িয়ে দিব? এটা একটু ভাবো। ক্লাসরুমে গেলে আতঙ্কগ্রস্ত হয়ে পড়ি, ক্লাসে স্টুডেন্টদের উপস্থিতি নাই, পড়াশোনার প্রতি আগ্রহ নাই, বই কিনে পড়ার ইচ্ছা নাই, শর্টকাট টেকনিকের দিকে ধাবিত হওয়া, এই সব কিছু মিলে তুমি আসলে কি চাচ্ছ? কেন তুমি পড়াশোনা করতে এসেছো? পড়াশোনার কি আদৌ তোমার দরকার আছে?
আর পড়াশোনা করতে করতে যদি তুমি বুঝতেই না পারো যে তুমি কেন পড়াশোনা করছো, তোমার কিভাবে পড়াশোনা করলে তোমার জীবনের উন্নতি হবে, তাহলে সেই পড়াশোনারই বা কী উদ্দেশ্য? হ্যাঁ, এটা খুবই মানে কি বলবো, খুবই আতঙ্কজনক। ঠিক আমাদের দোকানে যেমন বিড়ি বা সিগারেট বিক্রি হয়, ক্ষতি জেনেও মানুষজন খায়, ঠিক ওইরকমভাবে আমাদের এখন কোচিং ব্যবসা, অন্যান্য যে সকল ইনফর্মাল এডুকেশনাল সেক্টরগুলো আছে, সেগুলো তোমাদেরকে একদম শর্টকাট টেকনিকের মাধ্যমে শুধু পরীক্ষার প্রস্তুতির জন্য কি করছে, প্রস্তুতি করছে। অথচ পরীক্ষার বাইরে যে পড়াশোনাগুলো না করলে তোমার ডেভেলপমেন্ট হবে না, সেগুলোর দিকে ফোকাস দিচ্ছে না, তোমরা সেখানেই ডুবে থাকছো। হ্যাঁ, আলটিমেটলি তোমরা হয়তো পরীক্ষা উতরিয়ে যাচ্ছ ভালো রেজাল্ট নিয়ে, কারণ পরীক্ষার জন্য কিন্তু বেশি পড়তে হয় না। পরীক্ষার জন্য পড়া হচ্ছে লিমিটেড, এবং কিছু সেট কোশ্চেন থাকে, ওগুলো থেকেই পরীক্ষাতে আসে। তাহলে পরীক্ষার টার্গেট নিয়ে যদি তুমি 100% পড়াশোনার মাত্র 20% করো, তাহলে এই যে 80% পড়া, যেটা তোমাকে শেখানোর জন্য স্কুল কলেজে ভর্তি করা হয়েছে, তাহলে এই 80% তুমি কখন শিখবা? তাহলে এই 80% নলেজ বা কোয়ালিটি তুমি কখন তৈরি করবা? একাডেমিক লাইফ শেষ করার পরে? কখনোই না, সেটা হতেই পারে না। তাহলে তোমাকে এখনই করতে হবে। যেমন ইংলিশ যখন তুমি পড়তেছো, মনে করো ইংলিশ হচ্ছে 100% একটা বিষয়, সেটা পরীক্ষাতে ফোকাস পয়েন্ট কিছু বিষয় রয়েছে, সেটা হচ্ছে 20%, যে 20%-এর মধ্যেই ঘুরে ফিরে পরীক্ষাতে আসে। তাহলে তোমার পুরো নলেজটা তো অর্জন করতে হবে আরও 80%। তাহলে 80% যদি পড়াশোনা করো, তাহলেই তো টোটাল মিলে হচ্ছে 100%। তাহলে এই 100-র ভিতরে তোমরা 20% নিয়ে ঘোরাঘুরি করছো, বাকি 80% কে নাই। তাহলে এই যে 20% পড়াশোনা তুমি করছো 80% বাদ দিয়ে, তাহলে তোমার কি পূর্ণাঙ্গ নলেজটা অর্জিত হবে? নিশ্চয়ই হবে না। আর যেহেতু পূর্ণাঙ্গ নলেজটা অর্জিত হবে না, তখন তোমার অবস্থা কেমন হবে? যে তুমি একটা সার্টিফিকেট পাবে, কিন্তু এই যে 100-তে পৌঁছানোর মতো যে যোগ্যতা, সেটা তোমার অর্জিত হবে না। এমনকি তোমার চিন্তার জগৎটা ন্যারো হয়ে থাকবে। ন্যারো হয়ে থাকবে বিধায় তুমি ওপেনলি চিন্তা করতে পারবে না, এবং এই যে 100, এই 100-র বাইরে যে আমি 900-র ভিতরে পড়ে থাকবো, এখান থেকেও বেরিয়ে আসার যে উপায়, সেটা কিন্তু আমি খুঁজে পাবো না। এই জন্য আমাকে পূর্ণাঙ্গ জ্ঞান অর্জন করতে হবে। তাহলে আমি যদি এই 100% পড়াশোনা করি, তার ভিতরে 70% হলেও তো আমি অর্জন করব। আর এই অর্জনটা অন্তত আমাকে কি করবে, অনেকখানি জীবনে আগিয়ে দিবে। আমার এই যে 4 কোটি বা হচ্ছে 5 লাখ বা 10 লাখ যেটাই হোক না কেন, তাই না, যে বেকার 50 বা 60 লাখ যেটাই হোক না কেন, সেটার ভিতরে আমাকে পড়তে হবে না। এটা হচ্ছে কি একটা ফাঁদের মতো অবস্থা হয়ে যাবে। ঠিক আছে, আমরা যে উচ্চশিক্ষার জন্য আগাচ্ছি, উচ্চশিক্ষাটা আমার কাছে একটা ফাঁদের মতো হয়ে যাবে। ঠিক আমরা জানি উচ্চশিক্ষা কি আলো দান করে, তাই না? উচ্চশিক্ষা কি করে, আমাদেরকে আলো দান করে। ওকে, এখন এই আলোর সাথেও তো নেগেটিভিটি আছে। আমরা জানি গ্রামাঞ্চলগুলোতে যখন ধানের জমিতে বা সবজির জমিতে পোকা নিধনের জন্য বিষ না প্রয়োগ করে আলোর ফাঁদ তৈরি করে, করে না? যে রাতের বেলায় তারা একটা আলো জ্বালিয়ে রাখে, তার নিচে পানি দিয়ে রাখে, পোকামাকড় কি করে আলোতে আকৃষ্ট হয়ে ওই পানিতে এসে গিয়ে পড়ে। তাহলে উচ্চশিক্ষা আমাদের জন্য কি একটা আলো, যদি আমরা সেটাকে অর্জন করতে পারি, সেটা আমাদের কাছে আলো হবে। কিন্তু যদি সেটা আমরা অর্জন করতে না পারি ঠিকমতো, তাহলে এই নিচে যে পানি আছে, এই পানির ভিতরে কিন্তু পড়ে থাকতে হবে, যেটা এই 4 কোটি বা 50 বা 60 লাখের পরিমাণটাকে দিন দিন বাড়িয়ে দিবে। কারণ আমরা তো জানি যে আমার বর্তমান সময়ে যে চাকরির সেক্টর রয়েছে, সে অনুপাতে আমাদের চাকরি প্রার্থী প্রচুর। এটা তো আমরা জানি, এমন না যে আমরা জানি না। জানি কি? বলো, আমরা জানি, অবশ্যই জানি। এবং এই বেকারের পরিমাণটাও আমাদের জানা। তাহলে এটা জেনেও কেন আমরা ঘুমিয়ে থাকছি? এটা জেনেও কেন আমরা সঠিক প্রস্তুতি নিচ্ছি না? হ্যাঁ, তো অথচ আমরা এই যে শর্টকাট টেকনিক যে দিচ্ছে, একটা বা দুইটা কোশ্চেন দিচ্ছে, এইগুলো পড়ে গেলেই তুমি পরীক্ষায় পাবা, এগুলো পড়ে গেলেই তুমি ভালো রেজাল্ট করবা। হ্যাঁ, অবশ্যই, আমি তো বলেছি যে পরীক্ষায় প্রস্তুতির জন্য 20% পড়াই এনাফ। এই 20% তোমার ওইগুলো ঘুরে ফিরে পরীক্ষাতে আসে। হ্যাঁ, আবার যখন একটু বাড়িয়ে দেয়, কোশ্চেন একটু হার্ড করে বা ডিপ লেভেলে যায়, তখন তোমরা কান্নাকাটি করো, পরীক্ষায় প্রশ্ন কমন আসেনি, বই থেকে আসেনি, ইত্যাদি ইত্যাদি। কিন্তু আসলে তা না, তুমি যে 80% পড়াশোনা করোনি, প্রশ্ন ওখান থেকে দেওয়া হয়েছে, তখন তুমি আর পারতেছো না। তো এখানে একটা সবচেয়ে জরুরি বিষয় হলো, শিক্ষাটা তোমার, জীবনটাও তোমার। শিক্ষক, শিক্ষা প্রতিষ্ঠান, সরকার এখানে তোমাকে শিক্ষা অর্জনের জন্য কিছুটা ফ্যাসিলিটেট করছে। তুমি কতটুকু অর্জন করতে পারবা, তোমার কতটুকু তুমি নিয়ে নিতে পারবা, সেটা তোমার উপরে ডিপেন্ড করছে।
দয়া করে শর্টকাটের দিকে ছুটো না। অতএব তোমাকে যারা শর্টকাটের উপদেশ দিবে, সে তোমার যে হোক না কেন, সে ভালো তোমার চায় না, এটা মনে করে নিবা। অতএব তাদের সঙ্গ ত্যাগ করো। যে বইটা তুমি হাতে পেয়েছো, বইটাকে পূর্ণাঙ্গ স্টাডি করো। এখানের কোনো কিছু না বুঝতে পারলে শিক্ষকের সাহায্য নাও, বন্ধুর সাহায্য নাও, ক্লাসমেটের সাহায্য নাও, নিয়ে তোমারটা তুমি যে কোনোভাবে হোক তোমার ভিতরে নিয়ে নাও। তা না হলে এই যে বেকারত্বের পরিমাণ দিন দিন বাড়তেই থাকবে। আর বেকারত্ব মানেই মানব সম্পদের অপচয়। আর বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা হলো প্রচুর জনসংখ্যা। এই সকল জনগণকে নিয়ে ভাবার মতো সুযোগ বা সুবিধা সরকারের হয়তোবা নেই, বা সেই সামর্থ্য বা যোগ্যতাও নেই। তাই নিজের জীবন অন্যকে দোষ দিয়ে কোনো লাভ নেই, নিজেকেই তৈরি করে নিতে হবে। নিজে তৈরি হতে না পারলে তুমি ব্যর্থ। তুমি চেষ্টা করলে তুমি সফল হতে পারবে, তুমি চেষ্টা না করলে তুমি ব্যর্থ হবে। এখানে কাউকে দোষ দিয়ে কোনো লাভ নেই, না তোমার পিতামাতাকে, না শিক্ষককে, না শিক্ষা প্রতিষ্ঠানকে, না সরকারকে। কোনোভাবেই দোষ দিয়ে কোনো লাভ নেই। তাই এই যে 100% পড়াশোনা তুমি করো, দেখবা যে তুমি এই 900 জনের ভিতর থেকেও বের হয়ে আসছো, এসে তোমার একটা কর্মক্ষেত্র তুমি তৈরি করে নিয়েছো। বর্তমানে যেমন ফ্রিল্যান্সিং একটা বড় সেক্টর, তাই না? অনলাইন বিজনেস একটা বড় সেক্টর। অতএব এগুলোর দিকে মাথা ঢোকাও। হ্যাঁ, এই উচ্চশিক্ষা নিয়ে আলোর মতো ফাঁদে পড়ে ফলস সেন্স অফ ডিগনিটি নিয়ে তুমি এখানেই তাকিয়ে আছো, অথচ সময় চলে যাচ্ছে, বয়স চলে যাচ্ছে, তারপরে বেকারের খাতায় নাম লিখে দিচ্ছ। এই বেকারের ভিতরে থেকেও তুমি নিজের জন্য কোনো কিছু ক্রিয়েট করতে পারছো না, যে আমি এটা করলে পারে হয়তো আমি কিছু ইনকাম করতে পারবো, আমার জীবনটাকে চালাতে পারবো। সেটাও করার মতো অ্যাবিলিটি হচ্ছে না। তাহলে সব কিছু মিলে আমি কিন্তু ফাঁদে পড়ে যাচ্ছি। তাই তোমরা এখন যারা পড়াশোনা করছো, তোমরা যেন জেনে শুনে ওই ফাঁদে না পড়ো, তার জন্য আমার এই অন্তর থেকে এই কথাগুলো তোমাদেরকে বলা। আশা করি কথাগুলো শুনলে তোমাদের সামান্যতম হলেও কাজে লাগবে। তো একজন শিক্ষক হিসাবে আমাদের স্টুডেন্টদের এই ক্ষতি দেখে আসলে দুঃখই বেশি হওয়ার কথা। তো আমারও তেমনি দুঃখ লাগে ক্লাসরুমে গেলে, যে দেখা যাচ্ছে স্টুডেন্ট রয়েছে 200 জন, ক্লাসে এসেছে 50 জন, তার ভিতরে রেগুলার স্টুডেন্ট হচ্ছে 5 জন। ঠিক আছে? এবং সঠিকভাবে পড়াশোনা করছে আরও কমজন। এই জন্য দেখা যায় যে আলটিমেটলি ওই যে 195 জন বা 180 জন প্রতি বছর বেকারের খাতায় নাম লেখাচ্ছে। আজকে বর্তমানে যে বেকারত্ব রয়েছে, আগামী 10 বছর পর এটা ডাবল হয়ে যাবে। হয়তো এতদিন লাগবে না ডাবল হতে, আগামী 5 বছরের মধ্যে এটা ডাবল হয়ে যাবে। তাহলে এই ডাবলের মধ্যে কারা পড়ছে? নিশ্চয়ই তুমিই পড়তে পারো। তাহলে তুমিও যেন এর ভিতরে না পড়ো, তার জন্য ভালো মতো প্রস্তুতি নাও। তো অনেক আবেগ নিয়ে কথাগুলো বলে ফেললাম। যদি বেশি বলে থাকি অথবা কোনো কিছু ভুল বলে থাকি, তার জন্য ক্ষমা প্রার্থনা করছি। তবে আমি কথাগুলো অন্তর থেকে বললাম, আশা করি তোমাদের উপকারে লাগবে। তো আজ এ পর্যন্তই। পরবর্তী কোনো ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে, কথা হবে, এই কামনা শেষ করছি। বাই।